নিরাপত্তা সহ 4 কারণ দেখিয়ে দুর্নীতির 2 মামলায় আজও আদালতে যাননি বেগম জিয়া। গ্রেপ্তারি পরোয়ানা বহাল। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 5 এপ্রিল। নিরাপত্তাজনিত যে কারণটা পূর্বে আমরা উল্লেখ করেছি, এই কোটিপতি বেগম জিয়া নো কনফিডেন্স দিয়েছিলেন। আদালত আমাদের কোনো আবেদনেই নামঞ্জুর করেন নাই। আসামি বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকাকালীন সময় গ্রেপ্তারি পরোয়ানার আসামি হয় তাকে গ্রেপ্তার হতে হবে অথবা মাননীয় আদালতে উপস্থিত হয়ে তাকে জামিন নিতে হবে। জনরোষ থেকে বাঁচতে বেগম জিয়া নিজেই কারাগারে যেতে চাচ্ছেন। হাজির না হয়ে আদালতের মর্যাদা লঙ্ঘন করেছেন সংসদের প্রধানমন্ত্রী। আইন আদালতকে যদি কেউ অবমাননা করে তো কোর্ট যেভাবে নির্দেশ দেবে এবং কোর্ট যেভাবে পদক্ষেপ নেবে সেইভাবেই তার পদক্ষেপ এবং সেইভাবেই তার বিচার হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর হাজারীবাগের 14 দলের জনসভায় ককটেল বিস্ফোরণ, আহত 3 জন, ঢাকা মেডিকেলে ভর্তি। ডিসিসি নির্বাচনের 50,000 কর্মকর্তা নিয়োগে মাঠ পর্যায়ে আনুষ্ঠানিক চিঠি ইসির। কেন্দ্র নির্ধারণ, তালিকা যাচাই সহ সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ। ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন কাল। কারাগারে 5 আইনজীবীর সাক্ষাৎ। ভৈরবের চাতাল মিলে বয়লার বিস্ফোরণে 4 নারী সহ 5 শ্রমিক দগ্ধ, আশঙ্কাজনক অবস্থায় 2 জন ঢাকা মেডিকেলে। এবং কাল স্কটল্যান্ডের বিপক্ষে জিতে আত্মবিশ্বাস বাড়াতে চায় টাইগাররা। কোয়ার্টার ফাইনালের পথে পয়েন্ট বাড়ানোর এই ম্যাচে ছাড় দিতে রাজি নয় মাশরাফি বাহিনী। নিরাপত্তা সহ 4 কারণ দেখিয়ে আজও দুর্নীতির 2 মামলায় আদালতে যাননি বেগম খালেদা জিয়া। তবে তার পক্ষে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার ও জামিন বহাল রাখা সহ 3টি আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত আবেদনগুলো নথিভুক্ত করেন। দুদকের আইনজীবী জানান, এই আদেশের ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকলো। এছাড়া তারেক রহমানের পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। আরও জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। নিরাপত্তার কারণ দেখিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বুধবারও আদালতে হাজির হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যদিও তার বিরুদ্ধে 25 ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। বেগম জিয়া বুধবার আদালতে হাজির হচ্ছেন এমন ধারণা থেকে বকশীবাজার অস্থায়ী আদালত এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। র্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় 4 প্লাটুন বিজিবি সদস্য। কিন্তু সকালে আদালত শুরুর আগেই বেগম জিয়ার আইনজীবীরা গণমাধ্যমকে জানান তিনি আদালতে হাজির হবেন না। বেলা 11টার কিছু পরে আদালতের কার্যক্রমের শুরুতে বিএনপি চেয়ারপারসনের পক্ষে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, আদেশ সংশোধন এবং জামিন বহাল রাখার আবেদন করা হয়। এছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদনও করা হয়। সবগুলো আবেদনের উপর আসামি পক্ষে এজে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে বক্তব্য রাখেন মোশাররফ হোসেন কাজল। শুনানি শেষে আদালত খালেদা জিয়ার আবেদন নথিভুক্ত এবং তারেক রহমানের আবেদন মঞ্জুর করেন। গত তারিখে যে আদেশ হয়েছে, বেগম জিয়াকে এইটা নিয়ে তার সাথে পরামর্শ করতে পারি নাই। নিরাপত্তাজনিত যে কারণটা পূর্বে আমরা উল্লেখ করেছি, এই কোটিপতি বেগম জিয়া নো কনফিডেন্স দিয়েছিলেন। আদালত আমাদের কোনো আবেদনেই নামঞ্জুর করেন নাই, গ্রহণ করেছেন। গ্রহণ করে শুনানি করে একটা কৌশলে অর্ডার দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে হাজির না হয়ে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। তারপরও ন্যায় বিচারের স্বার্থে আদালতের আদেশ মেনে নিয়েছেন তারা। ফৌজদারি কার্যবিধিতে কোথাও কোনো আইন নেই যে আইনে আসামি বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকাকালীন সময় গ্রেপ্তারি পরোয়ানার আসামি হয় তাকে গ্রেপ্তার হতে হবে অথবা মাননীয় আদালতে উপস্থিত হয়ে তাকে জামিন নিতে হবে। এই দুটোই যখন এখনো পর্যন্ত হয়নি, এই মুহূর্তে এই ধরনের আবেদন করার কোনো সুযোগ নেই। তবে এই আদেশের পরেও বেগম জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করলেও এর সঙ্গে দ্বিমত করেন আসামি পক্ষের আইনজীবী। 25 তারিখে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সেই গ্রেপ্তারি পরোয়ানা বর্তমানে তাহার বিরুদ্ধে বহাল আছে। আমাদের পিটিশন তো ওনার নামঞ্জুর করেন নাই, অর্থাৎ ওটা ধরে নিতে পারেন ওটা স্ট্যাটাস কো রইল, ওটা স্ট্যাটাস কো রইল, স্থিতি অবস্থা। বিভিন্ন সময় আদালতকে পক্ষপাত দুষ্ট বলে আসামি পক্ষের আইনজীবীদের মন্তব্য সম্পর্কে বিচারক বলেন, কোনো পক্ষ নয়, আদালত আইন দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়।
খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার সহ বেগম জিয়ার 4টি আবেদন বিষয়ে কোনো আদেশ না দিয়ে নথিভুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছেন বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হলে পর্যাপ্ত নিরাপত্তা এবং কার্যালয়ে ফিরে যাওয়ার নিশ্চয়তা পেলে বেগম জিয়া আদালতে হাজির হবেন বলে আবারও জানান তিনি। আদালত সময় দিয়েছে, আমরা আদালতের কার্যক্রম চালাতে ইচ্ছুক। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হোক যখন খালেদা জিয়া স্বেচ্ছায় এবং নিরাপদে তার আদালতে আসতে পারেন। আমরা 2টা শর্ত দিয়েছি, ওনাকে নিরাপত্তা দিয়ে আদালতে নিতে হবে। আদালত যদি ওনাকে জেলে পাঠান আদালতের ব্যাপার, কিন্তু জামিন যদি দেন আবার সেই নিরাপত্তা দিয়ে তার ওই রাজনৈতিক কার্যালয় ফেরত পাঠাতে হবে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনরোষ থেকে বাঁচতে বেগম জিয়া নিজেই কারাগারে যেতে চাচ্ছেন। 10ম জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন। বেগম জিয়াকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, দেশে এখন একজন জঙ্গি নেত্রীর উত্থান হয়েছে, যিনি আইন আদালত কিছুই মানেন না। হাজিরা না দিয়ে বেগম জিয়া আদালতের মর্যাদা লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। জঙ্গি নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। এই জঙ্গি নেত্রী আইন মানেন না, আদালত মানেন না, নিয়ম মানেন না, সংবিধান মানেন না, কিছুই মানেন না, এবং আদালতের প্রতি তিনি বিদ্বেষ দেখাচ্ছেন। আদালতের নির্দেশও তিনি মানবেন না। যে খুন করবে সেই খুনের বিচার যেটা দেশে প্রচলিত আইন, সেই আইন অনুযায়ী হবে। আর আইন আদালতকে যদি কেউ অবমাননা করে তো কোর্ট যেভাবে নির্দেশ দেবে এবং কোর্ট যেভাবে পদক্ষেপ নেবে সেইভাবেই তার পদক্ষেপ এবং সেইভাবেই তার বিচার হবে, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। তবে আমার একটা বিষয় আমার এখন মনে হচ্ছে, উনি যেহেতু এই ধরনের গণহত্যা চালিয়ে, জঙ্গিবাদী তৎপরতা চালিয়ে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছেন, মানুষকে ভয় পাচ্ছেন, এখন উনি বোধহয় ভাবছেন যে কারাগারই হচ্ছে ওনার সব থেকে নিরাপদ জায়গা। উনি বোধহয় নিজেই চাচ্ছেন যে ওনাকে অ্যারেস্ট করা হোক আর কারাগারে প্রেরণ করা হোক। তিনি ওই ধরনের একটা নটঙ্গিপানা করে একটু বিদেশি প্রচারণায় যাতে আসতে পারেন সেই চেষ্টাটা, এবং একটু যাতে সিম্পাথি পেতে পারেন সেই চেষ্টাটাই বোধহয় করে যাচ্ছে। রাজধানীর হাজারীবাগে 14 দলের জনসভায় ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন 3 জন। দুপুরে হাজারীবাগ পার্কে বিএনপি জামায়াতের নাশকতার প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে 14 দল। জনসভা শুরুর কিছুক্ষণ পরেই 3টার দিকে সমাবেশ স্থলে 2টি থেকে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় হাজারীবাগ থানার স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুক্তার হোসেন এবং দৈনিক ঢাকা রিপোর্টের সাংবাদিক রিয়াজ আহমেদ ও সেলিম আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে তাতে আমাদের 2 জন আহত হয় স্পটে। আমরা 2 জনের নিয়ে জরুরি ইমার্জেন্সিতে আসি, আর বাকি তার পরের খবর আমরা জানি না, এখনো গেলে হয়তো জানতে পারবো। আমাদের 2 জন রোগী ভিতরে আছে, আপাতত 2 জনের ডাক্তার দেখতেছে। প্রতিবাদ সভা শুরু হওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যেই হঠাৎ একটি বোমা ফাটলো। সেই বোমায় একজন সাংবাদিক আহত হয়, পেটে একটি কাচের টুকরা পাওয়া গেছে। এদিকে ককটেল বিস্ফোরণের আগে হাজারীবাগ পার্কের জনসভায় আওয়ামী লীগ নেতারা বলেন, জঙ্গিরাই বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। তারা বলেন, পেট্রোল বোমা মেরে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। সংলাপ হবে 2019 সালে নির্বাচন কমিশনের সাথে। এদের কাছ থেকে তার মুক্তি নাই। সুস্থ রাজনীতিতে তিনি আর ফিরে আসতে পারবেন না। এই জঙ্গিরাই তার সবচেয়ে বড় হুমকি নিরাপত্তার জন্য, এটা তিনি উপলব্ধি করতে পেরেছেন। বিএনপির শুভবুদ্ধি সম্পন্ন নেতৃবৃন্দ যারা, তারা তার সাথে আর বেশি দিন তার সাথে দেখবেন না, তারা থাকবে না। ভাঙ্গন সুনিশ্চিত এবং খুব শীঘ্রই বিএনপির ভাঙ্গনের মধ্যে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে এদের বিরুদ্ধে এদেরকে যেখানেই পাবেন এদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করবেন, এদেরকে প্রতিরোধ করবেন। প্রতিরোধ প্রতিরোধ প্রতিরোধ, এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় কথা। নগর নেতৃবৃন্দের উপর হামলা চালানোর চেষ্টা হয়েছে। বেগম জিয়ার দল মনে রাখবেন, বোমা মেরে পেট্রোল বোমা চালিয়ে
আওয়ামী লীগের কন্ট্রোল করা যায় না, আওয়ামী লীগকে ভয় দেখানো যায় না। অবশ্যই সংলাপ হবে, কিন্তু আপনার মতো খুনির সঙ্গে কোনো সংলাপ হবে না, হওয়ার প্রশ্ন উঠে না। সংলাপ হবে 2019 সালে নির্বাচন কমিশনের সঙ্গে। গুলশান কার্যালয়ে আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর চেহলাম অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে সকালে গুলশানে বেগম জিয়ার কার্যালয়ে কোরআন পাঠের জন্য বেশ কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থীদের ঢুকতে দেখা যায়। বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির বেশ কয়েকজন নেতা অংশ নেন। গত 24 জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা অর্থ পাচার মামলায় বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 6 বছরের সশ্রম কারাদণ্ড হয়। ডিসিসি নির্বাচনের 50,000 ভোট গ্রহণ কর্মকর্তা প্রস্তুতের জন্য মাঠ পর্যায়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোট কেন্দ্র নির্ধারণ, ভোটার তালিকা যাচাই বাছাই সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতেও জেলা নির্বাচন অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের এসব কাজ শেষ হবার উপরে নির্ভর করছে বহুকাঙ্ক্ষিত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা। আরও জানাচ্ছেন রামি হোসেন। প্রথমে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আইনি জটিলতা, পরে সীমানা জটিলতা, নানা কারণে গত 8 বছর ধরে ঝুলে আছে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। এসব কিছু সমাধান হয়ে এখন আর কোনো বাধা নেই এই নির্বাচনের। এখন মাঠ পর্যায়ের প্রস্তুতির পালা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকা থানা নির্বাচনী কর্মকর্তারা জানালেন, আনুষ্ঠানিক নির্দেশনা আসার আগেই ভোট কেন্দ্র নির্ধারণ ও ভোটার তালিকার বিভিন্ন তথ্যের যাচাই বাছাই সহ বিভিন্ন কাজ শুরু করে দিয়েছেন তারা। বিশেষ করে ঢাকা দক্ষিণের 55, 56 ও 57 নং ওয়ার্ডের পুনর্নির্ধারিত এলাকার এসব কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। 55, 56, 57 নম্বর ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের আমরা ইলেকশন কমিশন থেকে গেজেটের কপি পেয়েছি, নির্দেশনা পেয়েছি। ওই অনুযায়ী আমরা ভোটার তালিকা পুনর্বিন্যাস ব্যবস্থা নিচ্ছি। আমরা নির্বাচন হোক আর না হোক, এটা যেটা নাকি আমাদের মাঠ পর্যায়ে যে কার্যক্রমটা, এটা আমরা সবসময় করে থেকে এখনো করেছি। আমরা আমাদের যে ভোটার তালিকা আছে, ভোটার তালিকাটা আমরা যাচাই বাছাই করেছি, কোনো ভুল ত্রুটি সেগুলো আমরা সংশোধন করে আমরা আজকের মধ্যে আমরা চিঠি দিব আমাদের যে ভুল ত্রুটি পরিলক্ষিত হয়েছে, এবং আমরা যে কেন্দ্র আছে ভোট কেন্দ্রগুলো, এগুলো আমরা প্রাথমিকভাবে যাচাই বাছাই করে রেখেছি। এদিকে বুধবার দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাঠের কর্মকর্তা কর্মচারীদেরকে নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে ঢাকা জেলা নির্বাচন অফিসকে। এর মধ্যে 50,000 কর্মকর্তা প্রশিক্ষণ সহ বিভিন্ন ব্যবস্থা নিতে জেলা নির্বাচন অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের দায়িত্ব হলো নির্বাচনের সময়সূচি ঘোষণার আগে, বেশ কিছু আগে আমাদের ভোটার তালিকা, ভোট কেন্দ্রগুলি দেখে রাখা এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করা, এগুলি আমাদের করতে হয় এবং আমরা সে কাজগুলি করছি। আগামী মার্চের 10 তারিখের মধ্যে মাঠের এসব কাজ এগিয়ে রাখতে চায় নির্বাচন কমিশন। এর পরপরই আসবে বহুকাঙ্ক্ষিত ডিসিসি নির্বাচনের তফসিল। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আগামীকাল রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। সকাল 11টার দিকে তার নেতৃত্বে আইনজীবীদের 5 সদস্যের একটি দল কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন। পরে আপিল করার বিষয়টি সাংবাদিকদের জানান তাজুল ইসলাম। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে রিভিউ করার শেষ দিন আগামীকাল। এর আগে গত 18 ফেব্রুয়ারি কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন আপিল বিভাগ। রিভিউয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নিচ্ছি, আমাদের প্রস্তুতিও সম্পন্ন। ওনাদের হিসাব অনুযায়ী কালকে আমাদের সময় শেষ হবে। আগামীকালকে আমরা এই রিভিউ ফাইল করব এবং আশা করব রিভিউ তার স্বাভাবিক গতিতেই যেন শুনানি করার সুযোগ দেওয়া হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করব ন্যায় বিচার প্রাপ্তির জন্য শুনানির যতটা সময় প্রয়োজন এবং সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী শুনানিগুলো স্বাভাবিক যে গতিতে হয় সেইভাবে যেন সেই সুযোগটা ওনাকে দেওয়া হয়। সন্ধ্যার সময় আরো থাকছে। কিছুটা সচেতনতা বাড়লেও কমছে না নারীর প্রতি সহিংসতা। প্রতিরোধে প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ, সচেতনতা ও মনোসামাজিক সেবা, বলছেন সংশ্লিষ্টরা। কিশোরগঞ্জের ভৈরবে চাতাল মিলের বয়লার বিস্ফোরণে 4 নারী সহ অন্তত 5 শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত 12টার দিকে নবীপুরা গ্রামের ইসমাইল মিয়ার চাতালে 10 শ্রমিক ধান সিদ্ধ করার কাজ করছিলেন। এ সময় চাতালের বয়লার বিস্ফোরিত হয়ে ওই 5 শ্রমিক দগ্ধ হন।
পরে তাদেরকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সাইফুন নাহার ও রাজিয়া বেগম নামের 2 শ্রমিকের অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সাফিটা ছাড়ছে না, মনে করেন গ্যাসটা ছাড়া দিলে গ্যাসটা মনে করেন একটা ছাড়া লাহে আর একটা বদ্ধ লাহে, দুটা বদ্ধ করতে লাগছে, মানে বাস্ট হয়ে গেছে। বাস্ট হওয়ার পরে একজন এটা ফেরা লইলো, আর একজন হ্যাঁ আরেকজনটা পানি রাখতে, একজনটা পানি নেওয়া হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়াতে চায় বাংলাদেশ দল। কোয়ার্টার ফাইনালের পথে পয়েন্ট বাড়ানোর এই ম্যাচে স্কটিশদের কোনো ছাড় দিতে রাজি নয় টাইগাররা, এমন আশার কথা বলেছেন মাশরাফি। অন্যদিকে এই ম্যাচে মাশরাফি মুশফিকদের হারিয়ে আইসিসির পূর্ণ সদস্য হবার বিষয়টি নিশ্চিত করতে চায় স্কটল্যান্ড। দুদলের ম্যাচটি স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4:30টায়। নেলসন থেকে মোস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় আরো জানাচ্ছেন শান্ত বিশ্বাস। 16 বছর আগে 1999 বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা। সময়ের পরিক্রমায় এত বছর পর একই আসরে আবারও মাশরাফিদের সামনে স্কটিশরা। এবার কন্ডিশন ভিন্ন, সময়টাও বদলে গেছে বড্ড। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকে টাইগাররা শিখেছে অনেক কিছু। স্কটল্যান্ডের থেকে ধারে ও ভারে এগিয়ে থাকা বাংলাদেশ দল তাই নেলসনের এই ম্যাচ থেকে আত্মবিশ্বাসের রসদ খুঁজছে। সমর্থকদের জন্য চাইছে অনিন্দ্য সুন্দর এক জয়, তাই একাদশে আসছে পরিবর্তন। মুমিনুলের জায়গায় বাড়তি একজন স্পিনার আরাফাত সানি দলের জায়গা পেতে পারেন। কিন্তু কৌশলী মাশরাফি কিছু পরিষ্কার না করলেও জয়ই যে মূল টার্গেট তা ঠিকই পরিষ্কার করলেন। সবার আগে ফোকাস করব অবশ্যই জয়টা, সেরা ব্যালেন্সটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের 15 জনই বেস্ট ক্রিকেটার, টিম ব্যালেন্স এর জন্য যে টিমই করা সবাই সবার অ্যাবিলিটি অনুযায়ী পারফর্ম করতে পারলে সমস্যা হবে না। পেস বোলাররা একটা ম্যাচ খারাপ গিয়েছে আগের দিন, বাট স্টিল আমার মনে হয় যে ওরা এই উইকেটে ভালো বল করবে আশা করি। এদিকে আলোচনায় শেন জার্গেনসেন ও স্যাক্সটন ওভালের শেষ ম্যাচে আইরিশদের বিপক্ষে ক্যারিবীয়দের ভয়ঙ্কর অভিজ্ঞতা ও স্মরণে রাখতে হচ্ছে শেষ টি-20তে স্কটল্যান্ডের কাছে হারের বিষয়টিও। তাই জয় কি সহজ হবে? খেলায় অবশ্যই হার জিত আছে এবং আমাদের সেটা মাথায় রাখতে হবে, কারণ স্কটল্যান্ড অবশ্যই ভালো খেলতে পারে। আর আসলে আগের ম্যাচটা কিভাবে হয়েছে বা আগের 10টা ম্যাচ কিভাবে হয়েছে, তবে এটা ওরকম কিছুই না হতে পারে। অন্যদিকে স্কটল্যান্ডের এই ম্যাচে হারানোর তো কিছুই নেই, বরং বাংলাদেশের উত্থান পতন পারফরমেন্সে নজর রেখে আইসিসির পূর্ণ সদস্য দেশটিকে হারিয়ে নতুন রূপকথার রসদের সন্ধানে এখন স্কটিশরা। তাই টাইগারদের সমীহ করলেও জার্গেনসেন মন্ত্রে অঘটন ঘটাতে প্রস্তুত স্কটল্যান্ড। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলে, কিন্তু এটি আমাদের সামনে একটি সুযোগ আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশকে হারানোর, আর তা লুফে নিতে ক্রিকেটাররাও প্রস্তুত। জার্গেনসেন আমাদের বাংলাদেশ দল সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন। এছাড়া এই মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল আয়ারল্যান্ড, যেটি আমাদের এখন উৎসাহ বাড়াচ্ছে। তবে দুদলের মুখোমুখি 3 ওয়ানডেতে সবগুলোতেই যে জয় আছে টাইগারদের। ছোট মাঠ, উজ্জীবিত বাংলাদেশ আর প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল, তাই মাশরাফিদের টার্গেট শুধুই জয়। কিন্তু প্রতিপক্ষ স্কটল্যান্ডের তাঁবুতে শেন জার্গেনসেন নামটি থাকায় এবং এই স্যাক্সটন ওভালেই আইরিশ উপাখ্যান রচনা হওয়ায় নতুন করে ভাবনায় থাকতে হচ্ছে টাইগারদের। নিউজিল্যান্ডের স্যাক্সটন ওভাল স্টেডিয়াম থেকে শান্ত বিশ্বাস, সময় সংবাদ। কক্সবাজারের পর্যটন সুবিধা বাড়াতে আগামীতে যে কোনো পদক্ষেপ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়ন করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে জাতীয় পর্যটন পরিষদের সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ইতিমধ্যে কক্সবাজারে অপরিকল্পিতভাবে নানা স্থাপনা নির্মাণ করা হয়েছে। দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা উদ্যোগ ছিল না। ভবিষ্যতে বিদেশি পর্যটকদের জন্য বিশেষ পর্যটন অঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে মিরসরাই থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া সিলেট ও পার্বত্য চট্টগ্রাম সহ দেশের পর্যটন অঞ্চলগুলোতে বিদেশি পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। কক্সবাজারটা এখানে একটা কর্তৃপক্ষ করা এবং যা কিছু হবে একটা প্ল্যান করে করা। ইতিমধ্যে যা হয়ে গেছে খুবই আবাজার, এটা সেটা এখানে সে যার ইচ্ছা মতো করে ফেলেছে, যে যত তলা পারে করেছে, কোনো সুনির্দিষ্ট কোনো নীতিমালাও নাই, যার জন্য এভাবে হয়ে গেছে। কিন্তু ভবিষ্যতে যেন আর না হতে পারে। আর একটি বিষয় হচ্ছে যে আমাদের বিদেশি পর্যটক আকর্ষণ করতে হলে আমাদের সি বিচগুলিতে খুব এক্সক্লুসিভ জোন করে দিতে হবে শুধু বিদেশিদের জন্য।
তাদের যে ফ্যাসিলিটি, তাদের যে সুযোগ সুবিধা চাই সেইভাবে তাদের জন্য দিয়ে দিতে পারে, কিন্তু পৃথিবীর বহু দেশে করা আছে। নারায়ণগঞ্জের শিমরাইলে মুস্তান নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 15 কোটি টাকা মূল্যের নকল মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ও ভোগ্য পণ্য উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। দুপুরে কারখানাটিতে যৌথ অভিযান চালায় র্যাব 10 ও শুল্ক গোয়েন্দা। এ সময় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, বিদেশি নানা নামী ব্র্যান্ডের বডি স্প্রে, সেন্ট, শেভিং ফোম, এয়ার ফ্রেশনার, আফটারশেভ সহ বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী নকলভাবে উৎপাদন করা হতো এই কারখানায়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন প্রসাধনী শুল্ক ফাঁকি দিয়ে এদেশে এনে অবৈধভাবে বাজারজাত করত তারা। পাশাপাশি বিভিন্ন দামি ব্র্যান্ডের খালি মোড়ক মিথ্যা ঘোষণা দিয়ে এনে স্থানীয়ভাবে ক্ষতিকর ও নিম্নমানের পদার্থ রিফিল করে বাজারজাত করা হতো। এই প্রতিষ্ঠানে ব্যাপক কাস্টমস ট্যাক্স ফাঁকি দিয়ে এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন কসমেটিক্স এখানে মজুত করা আছে। আমরা তল্লাশিতে বিভিন্ন ধরনের বিদেশি কসমেটিক্স পেয়েছি। খালি কসমেটিক্সের কন্টেনার আমরা যেটাকে বলি সেটা নিয়ে আসা হয়েছে। এগুলোর মধ্যে আসলে এখানে লোকালি মাল, আমাদের যে সমস্ত কসমেটিক্স, স্প্রে, বডি এগুলো ইনজেক্ট করে রিফিল করে এটা আসলে বাজার বিক্রি করা হবে অ্যাজ ইফ যেন এটা বিদেশি প্রোডাক্ট। এটার জন্য আসলে একদিকে হচ্ছে জনসাধারণ প্রতারিত হচ্ছে, তারা নিম্নমানের জিনিস কিনছে এবং এটা লং রান ইফেক্ট হচ্ছে। এটার মধ্যে ভবিষ্যতে আমাদের যে ক্যান্সার জাতীয় রোগ হতে পারে। নারীর প্রতি সহিংসতা বিষয়টি নিয়ে আলোচনা এবং কিছু মাত্রায় সচেতনতা বাড়লেও কমছে না এর মাত্রা। নারীর এগিয়ে যাওয়ার চলায় বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন ধরনের সহিংসতা আর যৌন হয়রানি। সংশ্লিষ্টরা বলছেন, এসব অপরাধ কমানোর জন্য প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ। আর মনোসামাজিক বিজ্ঞানীরা বলছেন, বাবা মায়ের সচেতনতা আর মনোসামাজিক সেবার মাধ্যমে প্রতিরোধ সম্ভব এ ধরনের নির্যাতনের। সাফিন জাহিদের রিপোর্ট। লোভ দেখায় ওদের সর্বস্ব সম্পদ নিয়ে ওদের নির্যাতন করে, ওদের কিছু বলে না, পরে 200-500 টাকা ধরাই দেয়, কিন্তু কিছুই না এগুলা। কিন্তু এইগুলা কিন্তু করা ঠিক না। এর চেয়ে বেশি ক্যামেরার সামনে কথা বলতে চাইছিলেন না 37 বছর বয়সী শাহিদা। স্বামী মারা যাওয়ার পর 2 সন্তানকে নিয়ে বেঁচে থাকার তাগিদে কাজ নেন বাসাবাড়িতে, কিন্তু সেখানে শারীরিকভাবে নির্যাতিত হতে হয় তাকে। ছদ্মনামে শাহিদের মতো মানুষগুলোর খবর সংবাদ মাধ্যমে প্রতিদিনই আসছে, কিন্তু তারা লোকলজ্জার ভয়ে আশ্রয় নেন না আইনের। আর এর ফলে দেশে যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনা বেড়ে চলেছে আশঙ্কাজনকভাবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ এক জরিপ অনুযায়ী বাংলাদেশে শারীরিক নির্যাতনের শিকার হন 65% নারী, আর যৌন হয়রানির শিকার হন 36%। 20 থেকে 35 বছর বয়সী নারীরাই এসব নির্যাতনের ভুক্তভোগী বেশি। জরিপ বলছে, পাবলিক প্লেস, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে অর্ধেকেরও বেশি এ ঘটনা ঘটছে। বেসরকারি এক সংগঠন বলছেন, নির্যাতিত নারীদের 78 ভাগই ভয় পান আইনের আশ্রয় নিতে। এর কারণ হিসেবে বিদ্যমান আইনের ত্রুটি আর অপ্রতুলতার কথা বললেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। অনেক সময় মনে করে যে আমি যদি কমপ্লেইন করতে চাই, আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবাই আমাকেই দুষবে। নিশ্চয়ই মেয়েটার মধ্যে কোনো গলদ আছে, নাহলে স্বামী মারে কেন? ইস্যুটা কিন্তু ভীষণ গভীরে। এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য আমার মনে হয় স্পেসিফিক একটা আইন, যেটা আমরা একটা ড্রাফট দিয়েছি, সে আইনটার দিকে যাওয়া উচিত। তারপরেও আমাদের একটা বড় প্রশ্ন, আইন থাকলেই হবে না, আইনের প্রয়োগের জন্য প্রত্যেকেরই কিন্তু একটা দায়িত্ব আছে, এবং সবথেকে বড় ভিকটিম অ্যান্ড উইটনেস প্রোটেকশন। মনোবিজ্ঞানীদের মতে, এসব নির্যাতনের সুদূর প্রসারী প্রভাব পড়ে নারীদের উপর। কেউ যখন যৌন নির্যাতনের শিকার হয়, তখন কিন্তু সে সমাজের কারো কাছে প্রকাশ করতে পারে না, এমনকি তার বাবা মার কাছেও প্রকাশ করতে পারে না। সে মনে করে যে কেউ তাকে বিশ্বাস করবে না, কেউ তার কথা শুনবে না, বরং তার এই কথাটা নিয়ে সকলে তাকে অসহায়ত্বের চোখে দেখবে। তারা বলছেন, নারীরা এভাবে নির্যাতিত ও নিগৃহীত হতে থাকলে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন পূর্ণতা পাবে না। পরিসংখ্যান বলছে, পুরো পৃথিবীতে 3 জন নারীর মধ্যে একজনই শিকার হচ্ছেন যৌন নির্যাতনের। মনোবিজ্ঞানীরা মনে করছেন, এ থেকে বেরিয়ে আসতে হলে শুধুমাত্র নারীকে ভোগপণ্যের বস্তু হিসেবে দেখলেই চলবে না। পরিবর্তন করতে হবে দৃষ্টিভঙ্গির, আর বিশ্বাস রাখতে হবে নারীর মানবাধিকারের বিষয়টির উপরে। আর সেই সাথে সতর্ক থাকতে হবে পরিবারের অভিভাবকদেরকেও। সাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালতে মামলা জট কমাতে বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। উচ্চ আদালতের মর্যাদা ও ভাবমূর্তি ধরে রাখতে নতুন বিচারপতিদের কাজ করার প্রতিও গুরুত্ব আরোপ করেন তিনি। বুধবার হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া 10 বিচারপতি বঙ্গভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।
বাংলাদেশের মৌলবাদকে উস্কানি দিতেই তিস্তায় পানি চুক্তি করছেন না মমতা ব্যানার্জি, এমন অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের বামফ্রন্টের প্রবীণ নেতা বিমান বসু। বিকেলে কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের জরুরি বৈঠক শেষে সমসংবাদকে তিনি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্রের ক্ষতি করে ভারতের কোনো লাভ হবে না। মমতার ঢাকা সফর ফলপ্রসূ হয়নি বলেও দাবি করেন তিনি। বিমান বসু বলেন, পানি বন্টনের ক্ষেত্রে নদী বিশেষজ্ঞদের মতামত নিয়ে চুক্তি করতে হবে। অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তীব্র নিন্দাও জানান তিনি। অভিজিৎ রায়কে যেভাবে খুন করা হয়েছে, এটাই তো মানে যারা নাকি মৌলবাদী শক্তি তাদের এটাই লক্ষ্য। মৌলবাদ যুক্তিবাদকে প্রশ্রয় দেয় না। এই তুল্যমূল্যে বিচার করেই তিস্তা পানি প্রকল্প এবং ছিটমহলের সমস্যা সমাধান করা উচিত ছিল। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বাংলাদেশ সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা, তার ফলশ্রুতি কি হলো এখনো বুঝতে পারছি না। শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো বিশ্বের শান্তির জন্য ইরান এক বড় হুমকি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে দেশটির শাসন ব্যবস্থাকে বিপজ্জনক উল্লেখ করে ইরানের মতাদর্শের ভিত্তি ইসলামী জঙ্গিবাদ বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে দেয়া এক ভাষণে একথা জানান নেতানিয়াহু। এ সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করা হলে ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও আইএস মোকাবেলায় ইরানের ভূমিকারও কঠোর সমালোচনা করেন নেতানিয়াহু। তিনি আরো বলেন, ইরানের জঙ্গিবাদী মতাদর্শের কারণে এই দেশটি আজীবন শত্রু হয়ে থাকবে যুক্তরাষ্ট্রের। I deeply regret that some perceive my being here as political. আবারও বিশ্বকাপের খবর। পার্থে পুল এ এর ম্যাচে আফগানিস্তানকে বিশ্বকাপে রেকর্ড 275 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাট করে আফগানিস্তানকে 418 রানে পাহাড় সম টার্গেট দেয় স্বাগতিকরা, যা বিশ্বকাপের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। জবাবে ব্যাট করতে নেমে 142 রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ম্যাচ সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। পার্থের ওয়াকায় বাউন্সি উইকেটে শুরুটা মোটেও ভালো করেনি অস্ট্রেলিয়া। দলীয় 14 রানেই অ্যারন ফিঞ্চকে হারায় অজিরা, কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ডেভিড ওয়ার্নারের সাথে অস্ট্রেলিয়ার পক্ষে ওয়ানডে ইতিহাসে যে কোনো উইকেটে সর্বোচ্চ 260 রানে জুটি করেন স্মিথ। দেখে শুনে খেললেও অন্য প্রান্তে ঝড়ো গতিতে ব্যাট করে নিজের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। 133 বলে 178 রান করে আউট হন এই অজি হার্ড হিটার। পাশাপাশি নিজের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নেন স্মিথ। জবাবে ব্যাট করতে নেমে আফগানদের শুরুটাও ভালো হয়নি। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার আহমেদি ও ঘানি করেন 30 রান। এরপর হ্যাজলউড ও জনসনের বোলিং তোপে দ্রুত ঘানি, আহমাদি ও স্তানিকজাইকে হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান। হাল ধরতে পারেনি মিডল অর্ডারের ব্যাটসম্যানরাও। দলের পক্ষে নওরোজ মঙ্গলের 33 রান ছাড়া অজি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি কোনো আফগান ব্যাটসম্যান। ফলে 142 রানে থেমে যায় আফগানিস্তান। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নিরাপত্তা সহ 4 কারণ দেখিয়ে দুর্নীতির 2 মামলায় আজও আদালতে যাননি বেগম জিয়া। গ্রেপ্তারি পরোয়ানা বহাল, পরবর্তী সাক্ষ্য গ্রহণ 5 এপ্রিল। জনরোষ থেকে বাঁচতে বেগম জিয়া নিজেই কারাগারে যেতে চাচ্ছেন। হাজির না হয়ে আদালতের মর্যাদা লঙ্ঘন করছেন তিনি, সংসদের প্রধানমন্ত্রী। রাজধানী হাজারীবাগে 14 দলের জনসভায় ককটেল বিস্ফোরণ, আহত 3 জন, ঢাকা মেডিকেলে ভর্তি। ডিসিসি নির্বাচনের 50,000 কর্মকর্তা নিয়োগে মাঠ পর্যায়ে আনুষ্ঠানিক চিঠি ইসির। কেন্দ্র নির্ধারণ, তালিকা যাচাই সহ সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ। এবং কাল স্কটল্যান্ডের বিপক্ষে জিতে আত্মবিশ্বাস বাড়াতে চায় টাইগাররা। কোয়ার্টার ফাইনালের পথে পয়েন্ট বাড়ানোর এই ম্যাচে ছাড় দিতে রাজি নয় মাশরাফি বাহিনী। ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।